Hi, good morning. আমি সুপ্রিয় সরকার. Today I'm going to teach you something regarding noun. Now, after doing this class, if you think my class is beneficial, you're going to get help out of this class. So feel free to subscribe my class. My user code is Supriyo Sarkar 43. আনএকাডেমির ইউটিউব চ্যানেলস অথবা আনএকাডেমির লার্নার্স যে অ্যাপ রয়েছে সেখানে আমাকে পাবে। তো এই মান্থে আনএকাডেমি থেকে আমি অফলাইন কিছু ক্লাসেস করাবো ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যু। নেক্সট মান্থ থেকে লাইভ স্ট্রিমিং বা লাইভ ক্লাসে আমি অ্যাভেলেবেল থাকবো। তো ক্লাসটা শুরু করা যাক আগে। তো আজকের ক্লাস হচ্ছে নাউন। নাউন খুব কমন একটা টপিক। উই অল নো হোয়াট ইজ নাউন. Normally, it is said that the word noun comes from a Latin word nomen. Nomen means name. তো নোমেন মানে হচ্ছে নেম এবং নাউন আসছে নোমেন থেকে, সেই অর্থে নাউন মানেও নেম। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, নেম অফ হোয়াট, কিসের নাম? তো এটা যে কোনো ব্যক্তির নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে, পার্সনের নাম হতে পারে। সো এটাকে ইন শর্ট ডিফাইন করা হয়েছে এইভাবে যে নাউন হলো এমন কোনো জিনিসের নাম যেগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং ছুঁতে পাই। এনিথিং, সাপোজ আমি যদি বলি পেন, সো পেন আমরা চোখেও দেখতে পাই এবং ছুঁতেও পাই। ওয়েন আই সে রাহুল ইজ মাই ফ্রেন্ড, সো রাহুল একটা ওয়ার্ড, সেই রাহুল নামক নাউনটাকে আমরা চোখেও দেখতে পাই এবং ছুঁতেও পাই। তো সেই অর্থে নাউনের দ্বারা আমরা কি করি, যে কোনো রকম নেমিং ওয়ার্ডকে বোঝাই। At the same time, it is also said noun is a part of speech by which we denote all the intangible entities. Intangible entities means cannot be seen, cannot be touched. তো এই অর্থে ইনট্যাঞ্জিবল অ্যান্ড ট্যাঞ্জিবল দু রকমেরই নাউন হতে পারে। সো আমরা বলতে পারি নাউন হলো এমন একটা পার্টস অফ স্পিচ যার দ্বারা আমরা পৃথিবীর যে কোনো জিনিসকে মিন করতে পারি, যেগুলিকে আমরা চোখে দেখতেও পাই না, ছুঁতেও পাই না, অ্যাট দ্য সেম টাইম যেগুলিকে আমরা চোখে দেখতেও পাই এবং ছুঁতেও পাই। এবার নাউনের টাইপসে আসা যাক। কাইন্ডস অফ নাউন। নাউন নর্মালি 5 রকমের হয়ে থাকে, আমরা সবাই জানি। একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল অ্যান্ড দেন অ্যাবস্ট্রাক্ট। তো এই 5টা নাউনের সম্বন্ধে আমাদের একটু কনসেপ্ট দরকার। কনসেপ্ট কেন দরকার? তার কারণ হচ্ছে এই নাউনগুলোর উপর বেস করে বেশ কিছু রুলস রয়েছে, যে রুলসগুলোর উপর এরার কারেকশন থেকে শুরু করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই সব কিছুই থেকে থাকে। ডাব্লিউবিসিএস এক্সাম থেকে শুরু করে ওদিকে ব্যাংক, সিজিএল, সিএইচএসএল সব এক্সামে। তো এই 5টা নাউন সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিই, তারপর আমরা এই নাউনগুলোর উপর বেস করে যে রুলসগুলো আছে সেই রুলসগুলোকে এক এক করে করব। প্রথম রুলটা কি বলেছে? প্রথম পয়েন্ট প্রপার নাউনের। নাও প্রপার শব্দটার মানে আমরা সবাই জানি, প্রপার মানে হচ্ছে এনিথিং দ্যাট ইজ পার্টিকুলার অর ডেফিনাইট। তো আমি বলতেই পারি এই নাউনের দ্বারা আমি এমন কোনো নামকে মিন করব যেগুলোকে আমরা পার্টিকুলারলি বা ডেফিনাইটলি ডিনোট করতে পারি। এখানে একটা এক্সাম্পল রয়েছে, কলকাতা ইজ আ বিগ সিটি। তো এই সেন্টেন্সটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, এইখানে একটা জায়গার নাম বলা হয়েছে কলকাতা। তো এই কলকাতা জায়গাটার মাধ্যমে আমি কি পৃথিবীর যে কোনো শহরকেই মিন করছি? না, যে কোনো শহরকে নয়। আমি এই কলকাতা শব্দটার দ্বারা পার্টিকুলারলি ওই একটি শহরকেই মিন করছি। তো সেই জন্য কলকাতা শব্দটা যেহেতু একটা নির্দিষ্ট জায়গার নামকেই মিন করছে, তাই আমি এই কলকাতাকে এই সেন্টেন্সে প্রপার নাউন বলতেই পারি। ক্লিয়ার হয়েছে? নেক্সট নাউনটাতে আমরা আসবো, সেটা হচ্ছে কমন নাউন। নাও কমন শব্দটাও খুব ইউজ করি আমরা। আমরা প্রায় বলে থাকি কমন ফ্রেন্ড, কমন প্রপার্টি। তো কমন শব্দটা মানে হচ্ছে যে সমস্ত বস্তুর মধ্যে একই রকম ফিচার রয়েছে তাদেরকে আমরা কমন বলতে পারি। ইন দ্যাট ওয়ে কোনো ওয়ার্ডের ক্ষেত্র বা নাউনের ক্ষেত্র আমরা যদি দেখি, একটা পার্টিকুলার নাউনের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্যকে মিন করছে যার দ্বারা
প্রায় অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে মিন করতে পারি আমরা। যেমন আমি যদি বলি, আবার এই একই সেন্টেন্সটা আমি নিয়ে এলাম, কলকাতা ইজ এ বিগ সিটি। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে সিটি নামক একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে। নাও সিটি মানে শহর, আমরা প্রত্যেকেই জানি। তো এই সিটি শহরটার মাধ্যমে আমি কি কোনো নির্দিষ্ট শহরকে মিন করছি? না। এই সিটি শহরটার দ্বারা আমি যে কোনো শহরকে মিন করতে পারি। ইট ক্যান বি দিল্লি, মুম্বাই, রাঁচি, কলকাতা, এনিওয়ান। সো সিটিকে তাই আমি আমার কমন নাউন বলতে পারি। ঠিক একই রকমভাবে যখন আমি বলছি রভি ইজ আ গুড বয়, তো এই সেন্টেন্সটায় ভালো করে শুনেও, রভি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটায়ও বয় নামক একটা শব্দ রয়েছে। এই বয় শব্দটার দ্বারা আমি কি কোনো নির্দিষ্ট ছেলেকে মিন করতে পারছি না। এর মাধ্যমে আমি কোনো ব্যক্তি বা কোনো ছেলেকে মিন করছি এবং সেটা কে তা আমি জানি না। তার মানে আমি পৃথিবীর যে কোনো ব্যক্তিকেই বয় বলতে পারি যাদের মধ্যে এই কমন ফিচার, মানে ওই বয় হওয়ার বৈশিষ্ট্যগুলো বর্তমান। সো এইভাবে আমরা বলতে পারি যে কমন নাউন হলো এমন কিছু নাউন যা যাদের মধ্যে কিছু কমন ফিচার রয়েছে। ক্লিয়ার আই থিঙ্ক। নেক্সট নাউনটায় আসবো, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা খুব ইম্পর্টেন্ট, একটু পরে এর রিলেটেড একটা রুল আলোচনা করব আমি। Now, collective noun, you know it very well. The word collective comes from the word collection. Now, what happens in collective nouns? Normally, এই কালেকটিভ নাউনগুলোর দ্বারা আমরা একটা গ্রুপকে ডিনোট করে থাকি। গ্রুপ ইন দ্য সেন্স, আমি যখন বলছি ক্লাস, আমি যখন বলছি আর্মি, আমি যখন বলছি শোল, আমি যখন বলছি প্যাক, এই প্রত্যেকটা ওয়ার্ডের দ্বারা কিন্তু একটা গ্রুপকে মিন করা হচ্ছে। ক্লাস মানে কি? ক্লাস মানে গ্রুপ অফ স্টুডেন্টস, আর্মি গ্রুপ অফ সোলজার্স, শোল গ্রুপ অফ ফিশ, প্যাক গ্রুপ অফ উইলভস। তো এই প্রত্যেকটা যে ওয়ার্ডস আমি ইউজ করলাম, এই প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি একটা গ্রুপকে ডিনোট করছি। দ্যাটস ওয়াই উই ক্যান কনসিডার দ্যাম কালেকটিভ নাউন্স। ক্লিয়ার? নেক্সট নাউনটায় আসবো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো, ম্যাটেরিয়াল শব্দটার বাংলা মানে যদি করা হয়, ম্যাটেরিয়াল মানে হচ্ছে পদার্থ। বাট আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খেয়াল রাখবো ম্যাটেরিয়াল নাউনের জন্য। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, যে কোনো নন লিভিংকে আমরা মিন করে থাকি এর দ্বারা। সেকেন্ডলি, ম্যাটেরিয়াল নাউন বলতে সেই সকল নাউনকে ইউজ করব বা বোঝাবো আমরা, যে সকল নাউনগুলোকে আমরা কোনো কিছু তৈরিতে একটা উপাদান বা ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে থাকি। যেমন ফর এক্সাম্পল, ইফ আই সে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, তো এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করে দেখো। এই সেন্টেন্সে ব্রিক যে শব্দটা ইউজ করা হয়েছে, এই ব্রিক শব্দটা কেন ইউজ হয়েছে? এই ব্রিক শব্দটার মাধ্যমে আমি এটা বোঝাতে চাইছি যে এই বাড়িটি ইট দিয়ে তৈরি হয়েছে। তো এই বাড়িটা তৈরি করতে ইট ইউজ করা হয়েছে, তাই না? তো সেই জন্য এখানে ব্রিককে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি, কারণ এটা ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে। নেক্সট নাউনে আসবো, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, দ্যাট ওয়ান ইজ অ্যাবস্ট্র্যাক্ট নাউন। দেখো, এই পর্যন্ত যেই চারটে নাউন আমরা করলাম, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, এই চারটের প্রত্যেকটা নাউনকে কিন্তু আমরা চোখে দেখতে পাই এবং ছুঁতেও পাই। কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন কিছু নাউন, যে নাউনকে আমরা চোখে দেখতেও পাই না, ছুঁতেও পাই না। নর্মালি এর মাধ্যমে আমরা কিছু ইমোশনস বা ফিলিংসকে এক্সপ্রেস করে থাকি। যেমন ফিয়ার, লাভ, জয়, হ্যাপিনেস, এই সমস্ত নাউনগুলোর দ্বারা আমরা আমাদের কিছু ইমোশন বা ফিলিংকে এক্সপ্রেস করি। তো এগুলো ইমোশন বা ফিলিংয়ের নামকে এক্সপ্রেস করে। অ্যাট দ্য সেম টাইম উই ক্যান নট সি দেম, উই ক্যান নট টাচ দেম। আমি একটু আগেই বলেছিলাম নাউনের ডেফিনেশনে, যেগুলো ছুঁতে পারি সেগুলোও নাউন, দেখতে পারি সেগুলো নাউন। অ্যাট দ্য সেম টাইম যেগুলোকে ছুঁতেও পারি না, দেখতেও পারি না, সেগুলোও নাউন। তো সেই অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই সকল নাউন যেগুলিকে আমরা চোখে দেখতেও পাই না এবং ছুঁতেও পাই না, বাট ফিল করা যেতে পারে। ঠিক আছে? তো এই পাঁচটা নাউন আই থিঙ্ক ক্লিয়ার ইন দ্য সেন্স যে এদের কনসেপ্টটা ক্লিয়ার হয়তো। নাও এক্সামে
ওই প্রপার নাউন কাকে বলে, কমন কালেকটিভ কাকে বলে, এগুলো সেইভাবে আসে না। বাট বিসিএসের প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলোতে দেখা গিয়েছে যে অনেক সময় কোনো একটা সেন্টেন্স তুলে দেওয়া হচ্ছে, সেন্টেন্সটা থেকে একটা নাউনকে আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হচ্ছে, বলো এটা কী নাউন। তো সেই অর্থে সেই নাউনটাকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই, সেক্ষেত্রে এই 5টা নাউনের কনসেপ্টটা কিন্তু আমার লাগবে। বিসিএসে কিন্তু এগুলো এসে থাকে। বিসিএস মানে ডব্লিউবিসিএস এর কথাই বলছি। নেক্সট, এবার আমরা এই নাউনের যে 5টা ভাগ দেখলাম, এই 5টা ভাগের উপর বেস করে কিছু রুলস আছে, যে রুলসগুলো বেশ কিছু এক্সামস, যেমন ধরো ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, সিজিএল, সিএইচএসএল, অবভিয়াসলি ব্যাংকেও মাঝে মধ্যে এর উপর বেস করে কিছু এরার কারেকশন, ফ্রেজ রিপ্লেসমেন্ট অথবা কিছু সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। তো চলো রুলসগুলো দেখা যাক। রুল নাম্বার 1, এই রুলটাতে কী বলা হচ্ছে, ওয়েন দ্য অর এ মানে এই আর্টিকেল দুটো যদি কোনো প্রপার নাউনের আগে ইউজ হয় তাহলে সেটার প্রপার নাউন থাকে না। ওয়েন দ্য অর এ ইজ ইউজড বিফোর আ প্রপার নাউন দেন ইট বিকামস আ কমন নাউন। নর্মালি উই ক্যান নট ইউজ দ্য অর এ বিফোর এনি প্রপার নাউন। প্রপার নাউন মানে কোনো ব্যক্তির নাম হতে পারে। তো আমি যদি বলি দ্য সচিন তেন্ডুলকার ইজ আ ফেমাস ক্রিকেটার, আমি যদি বলি দ্য রাহুল ইজ মাই ফ্রেন্ড, না, একদমই ভুল সেন্টেন্স এগুলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যখন আমরা এ অথবা দ্য ইউজ করতে পারি। যেমন ভালো করে লক্ষ্য করো, এই এক্সাম্পল নাম্বার 1 বা এ এক্সাম্পলটাতে এখানে বলা হচ্ছে হি ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, শেক্সপিয়ার নামটার আগে কিন্তু দ্য ইউজ করা হয়েছে। কেন ইউজ করা হলো ভালো করে বুঝবে। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্সে শেক্সপিয়ার কিন্তু আর প্রপার নাউন নেই, এটা একটা কমন নাউন হয়ে গিয়েছে। আমি একটু আগে বলেছিলাম কমন মানে কি, যে সমস্ত ব্যক্তিগুলো বা বস্তুগুলিকে মিন করছি যাদের মধ্যে একই রকম ফিচার রয়েছে। তো আমি যখন বলছি হি ইজ দ্য শেক্সপিয়ার, তার মানে কি তাকে কি শেক্সপিয়ারের মতো দেখতে? একদমই না। এখানে তাকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হয়েছে, তার একটাই কারণ যে তার মধ্যে শেক্সপিয়ারের কিছু কোয়ালিটি রয়েছে। উই অল নো শেক্সপিয়ার ইজ ফেমাস ফর হিজ রাইটিং। তো হতে পারে সেও হয়তো একটু আধটু রাইটিং জানে, লিখতে পারে। তার মানে আমি এইখানে দুটো ব্যক্তির মধ্যে তুলনা করছি না, বরং এখানে দুটো কোয়ালিটিসের মধ্যে তুলনা চলছে। এখানে শেক্সপিয়ার শব্দটা শুধু একটা ব্যক্তিকে ডিনোট করছে না, বরং শেক্সপিয়ার শব্দটার দ্বারা আমরা একটা কোয়ালিটিকে মিন করছি। পৃথিবীর যে কোনো ব্যক্তিকেই আমি শেক্সপিয়ার বলতে পারি যদি তার মধ্যে এই কোয়ালিটিটা থাকে। তো সেই অর্থে যেভাবে বয় একটা কমন নাউন হয়েছিল, পৃথিবীর যে কোনো বালককে মিন করছিল, ইন দ্যাট ওয়ে শেক্সপিয়ার শব্দটাও একটা কমন নাউন, কারণ এর দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকেই মিন করা যেতে পারে যার মধ্যে এই কোয়ালিটিটা আছে। এবার আমি তো রুলে বলেছিলাম যে দ্য অথবা এ ইউজ হয়, তো এখানটা একটু কনফিউশন। এক্সামে এখানটার উপর বেস করেও এরার কারেকশন দেওয়া থাকে। ভালো করে লক্ষ্য করো, একই সেন্টেন্স অলমোস্ট, হি ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়ান, হি ইজ আ শেক্সপিয়ার। প্রথম সেন্টেন্সটার সাথে নিচের সেন্টেন্সটা যেটা ডিফারেন্স রয়েছে, প্রথম হচ্ছে আমি এখানে দ্য ইউজ করিনি, এখানে এ ইউজ করেছি। দ্বিতীয়ত এইখানে আমি বলেছিলাম অফ ইন্ডিয়া, বাট এইখানে সেটা কিন্তু আমি বলিনি। তো যেহেতু এখানে আমি অফ ইন্ডিয়া এটা বলিনি, সেই অর্থে এখানে এ ইউজ হলো। মানে এটা কি দাঁড়াচ্ছে, যখন আমরা কোনো ব্যক্তিকে কারোর সাথে তুলনা করার সময় তাকে একটা ডেফিনাইট প্লেস, ডেফিনাইট টাইমের মধ্যে আমি কম্পেয়ার করব, সেক্ষেত্রে দা ইউজ করা যেতেই পারে। কিন্তু যখন আমি বলছি যে হি ইজ এ শেক্সপিয়ার, কোথাকার শেক্সপিয়ার, কোন জায়গার শেক্সপিয়ার আমরা কিন্তু তা জানি না। তার মানে এখানে ডেফিনাইটলি কম্পেয়ার করা হয়নি, সেই অর্থে আমরা ইনডেফিনাইট আর্টিকেল এই ইউজ করছি। আর যেহেতু প্রথম সেন্টেন্সটাতে অফ ইন্ডিয়া ইউজ করা হলো, মানে ডেফিনাইট করা হলো, তাই ডেফিনাইট আর্টিকেল দ্য ইউজ হয়েছে।
আমি বলতেই পারি কাউকে যে হি ইজ দ্য সচিন তেন্ডুলকর অফ আর লোক্যালিটি। সে আমাদের এলাকার সচিন তেন্ডুলকর। তার মানে ওই একই রকম, এখানেও সচিন তেন্ডুলকর একটা কোয়ালিটিকে মিন করছে। কিন্তু এই একই সেন্টেন্সকে আমি এটাও বলতে পারি যে হি ইজ আ সচিন তেন্ডুলকর। কেন? তার কারণটা হচ্ছে এখানেও ওই একই ব্যাপার, আমি ডেফিনেট কোনো প্লেস বা ডেফিনেট কোনো টাইম ইউজ করিনি, সেই জন্য এটাকে আমরা এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। তো আই থিঙ্ক রুলটা ক্লিয়ার। সো এইভাবে যখনই আমরা দেখব যে কোনো সেন্টেন্সে নাউনের আগে, প্রপার নাউনের আগে এ বা দা বসছে, চোখ বন্ধ করে সেটা আমার কমন নাউন হয়ে যাবে। প্রপারের আগে এ বা দা থাকলেই কমন। নেক্সট রুলে আসবো আমরা, রুল নাম্বার 2। রুল নাম্বার 2তে বলা হয়েছে আ ম্যাটেরিয়াল নাউন বিকামস আ কমন নাউন ওয়েন অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর ইট। এটা খুব ইম্পর্ট্যান্ট, এক্সামে সেন্টেন্স দিয়ে বলেই দিতে পারে বলো এটা কী নাউন, সেক্ষেত্রে এই রুলটাও খুব কাজে লাগবে। বলা হয়েছে যে কোনো ম্যাটেরিয়াল নাউনের আগে যদি একটা আর্টিকেল ইউজ করি, যেমন ধরো এই সেন্টেন্সটাতে বলা হয়েছে যে দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ। দেখো ভালো করে, গোল্ড শব্দটা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, গোল্ড মানে সোনা। কিন্তু এই সেন্টেন্সে এটা কিন্তু আর ম্যাটেরিয়াল নয়। তার কারণটা হচ্ছে এই গোল্ড শব্দটার আগে দা ইউজ হয়েছে। তো যখনই আমরা দেখব গোল্ড হোক বা অন্য কোনো কমন নাউন হোক, অন্য কোনো ম্যাটেরিয়াল নাউন হোক, তার আগে দা ইউজ হচ্ছে, চোখ বন্ধ করে সেটা কমন নাউন হয়ে যাবে। ক্লিয়ার আই থিঙ্ক এটা। নেক্সট পয়েন্টে আসবো, রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে বলা হয়েছে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস আ কমন নাউন when an article is used before it. এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এখানটাতে বলা হয়েছে, ভালো করে লক্ষ্য করো যে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা কমন নাউন হয়ে যায় যখন একটা আর্টিকেল তার আগে বসে, যে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, তাই সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে যদি একটা আর্টিকেল আমি ইউজ করি, তাহলে সেটা আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না, কমন হয়ে যাবে। যেমন ধরো আমি যদি এখানে বলি যে দি অনেস্টি অফ মাই ফ্রেন্ড প্লিজেস এভরিওয়ান। তো এই সেন্টেন্সটায় ভালো করে লক্ষ্য করো, অনেস্টি আনডাউটেডলি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই সেন্টেন্সটাতে এটার অ্যাবস্ট্রাক্ট নয়। তার কারণটা হচ্ছে এই সেন্টেন্সে এই অনেস্টি নামক অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে দা নামক আর্টিকেলটা বসেছে, সেই জন্য এই সেন্টেন্সে অনেস্টি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার পয়েন্টটা? ওকে, দেখো এই পয়েন্টসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে আমাদের, কেননা এই পয়েন্টসগুলোর উপর বেস করে বেশ কিছু কোয়েশ্চেন্স এক্সামে থাকে। পার্টিকুলারলি পিএসসি যে এক্সামসগুলো হয় তার মধ্যে সবার প্রথমে WBCS, সেখানে আমরা দেখতে পাই যে একটা সেন্টেন্স তুলে দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে এটা কোন নাউন। তো সেক্ষেত্রে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনও থাকতে পারে, তার সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনটা দেখব, সেই বুঝে কিন্তু এটা কি নাউন স্থির হবে। একটা সেন্টেন্সে যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ড ইউজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি বলা খুব মুশকিল হয়ে দাঁড়ায় যে এটা কী নাউন, কেননা সেন্টেন্সে তার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করছে ব্যাপারটা। চলো আমরা কন্টিনিউ করি। নেক্সট আসবো আমরা রুল নাম্বার 4-এ। রুল নাম্বার 4-এ কী বলা হয়েছে, when an abstract noun is personified it becomes proper noun। ভালো করে বুঝবে, খুব ইন্টারেস্টিং পয়েন্ট এটাও। এখানে বলা হয়েছে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা পার্সনিফাই করছি, ফার্স্ট অফ অল এই যে পার্সনিফাই শব্দটা আমি ইউজ করলাম, হোয়াট ইজ পার্সনিফাইড বা হোয়াট ইজ পার্সনিফিকেশন, বাংলা এটাকে আমরা বলি ব্যক্তিত্ব আরোপ করা। ব্যক্তিত্ব আরোপ ইন দ্য সেন্স, ইন ইংলিশ ইফ আই ওয়ান্ট টু সে, ওয়েন এভার উই ট্রাই টু ইম্পোজ লিভিং কোয়ালিটিস আপন নন লিভিংস, দেন ইট ইজ কল্ড পার্সনিফিকেশন। ব্যক্তিত্ব আরোপ মানে কোনো নন লিভিংয়ের উপর লিভিং কোয়ালিটিকে ইম্পোজ করা। তো সেই ক্ষেত্রে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা আর অ্যাবস্ট্রাক্ট বলবো না, প্রপার হয়ে যাবে। ভালো করে এক্সাম্পলটা লক্ষ্য করে বলা হয়েছে ফরচুন স্মাইল অ্যাট হিম। নাও দেখো ফরচুন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা সবাই জানি।
তাই না? কিন্তু এই সেন্টেন্সটাতে ফরচুনকে আর অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। তার কারণ হচ্ছে, দেখো এই সেন্টেন্সে ফরচুনকে পার্সনিফাই করা হয়েছে। কেন, কীভাবে বুঝবো পার্সনিফাই করা হয়েছে? দেখো, স্মাইল যে একটা অ্যাকশন রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র লিভিং বিইংরাই করতে পারে, তাই না? তার মানে এইখানে ফরচুন যখন হাসছে, তার মানেটা হচ্ছে এই হাসি নামক কোয়ালিটিটা ফরচুন নামক নন লিভিংয়ের উপর ইম্পোজ করা হচ্ছে। তো সেই অর্থে ফরচুন হয়ে যাচ্ছে আবার প্রপার নাউন, কারণ একে পার্সনিফাই করা হচ্ছে। তো আমরা খেয়াল রাখবো, যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমি পার্সনিফাই করব, চোখ বন্ধ করে সেটাকে আমি বলতে পারি আমার প্রপার নাউন। নেক্সট রুলটাতে আসবো। এই রুলটাতে বলা হয়েছে, আ কমন নাউন becomes an abstract noun when it denotes a quality. Again, very, very exceptional and very, very important point. এক্সাম্পলটাই লক্ষ্য করো ভালো করে। বলা হয়েছে, আই ক্যান সি মাই ব্রাদার ইন হিম। দেখো, ব্রাদার যে শব্দটা রয়েছে, আনডাউটেডলি ব্রাদার হচ্ছে একটা কমন নাউন। কেননা কার ভাই, কোন ভাই কিছু বুঝতে পারছি না, যে কোনো ভাইকেই মিন করতে পারি আমরা। তো সেই অর্থটা কমন নাউন। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু এটার কমন নাউন নেই, এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কী করে বুঝবো এটা? ভালো করে লক্ষ্য করো, সেন্টেন্সটার মিনিং যদি তুমি নাও, সেন্টেন্সটা মানে দাঁড়াচ্ছে, তার মধ্যে আমি আমার ভাইকে দেখতে পাই। ভাইকে দেখতে পাই মানে সে তো সত্যিকারের ভাই নয় তার। তার মানে তার ভাইয়ের যে কোয়ালিটিসগুলো রয়েছে, সেই কোয়ালিটিসগুলো তার মধ্যে আমি দেখতে পাই। সেইভাবে এখানে ব্রাদারের মাধ্যমে শুধুমাত্র কোনো ব্যক্তিকে নয়, বরং একটা ভ্রাতৃত্ববোধকে বা ব্রাদার লাইক কোয়ালিটিকে মিন করা হয়েছে। সেই অর্থে ব্রাদার এই সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হবে। নেক্সট পয়েন্টে আসবো আমরা। নেক্সট পয়েন্টটাতে বলা হয়েছে, কালেকটিভ নাউন্স ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এই রুলটা ভালো করে লক্ষ্য করবে, এই রুলটা খুব ইম্পর্ট্যান্ট। এই বছর মানে এই লাস্ট যে ডাব্লিউবিসিএস এক্সামটা হলো প্রিলিমিনারি, সেই ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামেও কিন্তু এটা বা এই রুলটা দিয়ে কোয়েশ্চেন এসেছিল। তো রুলটা আবার বলছি, রুলটা কি বলা হচ্ছে, কোনো কালেক্টিভ নাউন একটা সেন্টেন্সে সিঙ্গুলার হিসেবেও ইউজ হতে পারে, আবার প্লুরাল হিসেবেও ইউজ হতে পারে। কীভাবে ব্যাপারটা, চলো দেখে নেওয়া যাক। ভালো করে লক্ষ্য করো যে প্রথম সেন্টেন্সটা রয়েছে, দ্য জুরি ইজ ইম্পার্শিয়াল। নাও, জুরি মানে আমরা সবাই জানি, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন। এই জুরি নামক কালেকটিভ নাউনটার দ্বারা আমরা কি করছি, আমরা একটা গ্রুপ অফ জাজকে মিন করছি, গ্রুপ অফ জাজেস। তো এটাও গ্রুপ। তো প্রথম সেন্টেন্সেতে যখন বলা হয়েছে দ্য জুরি ইজ ইম্পার্শিয়াল, তার মানে এখানে যেহেতু ইজ ইউজ করা হয়েছে, ইজ হচ্ছে সিঙ্গুলার, তার মানে জুরিকেও এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়েছে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে আবার দেখো, জুরি শব্দটার সাথেই আর নামক শব্দটা ইউজ করা হয়েছে, তার মানে এখানে জুরিকে প্লুরাল হিসেবে মিন করা হচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? আমি তো সেকেন্ড সেন্টেন্সে জুরিজ বলিনি। ভালো করে শুনবে। বলা হচ্ছে যে যখন একটা কালেক্টিভ নাউনকে আমরা ইউজ করছি ইউন্যানিমাসলি বা অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, তো সেক্ষেত্রে সেই কালেক্টিভ নাউনটাকে সবসময় আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব। তো এই সেন্টেন্সে বলা হচ্ছে এই জুরিটা হলো ইম্পার্শিয়াল। তো এখানে কোনো কাউকে আলাদা করে মিন করা হচ্ছে না। যদি ধরো জুরিতে 5 জন জাজেস থাকেন, তো 5 জনকেই একত্রিতভাবে ইম্পার্শিয়াল বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে জুরি নামক শব্দটা বা এই কালেক্টিভ নাউনটাকে আমরা অ্যাজ এ সিঙ্গেল ইউনিট মিন করছি। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটায় জুরির সাথে আর ইউজ হয়েছে, তার কারণটা হচ্ছে সেন্টেন্সটা বলা হচ্ছে দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। ভালো করে লক্ষ্য করো, এখানে সেন্টেন্সটা মানে হচ্ছে যে জুরিতে যে জাজেসরা রয়েছেন তাদের মধ্যে ওপিনিয়নের ডিভিশন রয়েছে। মানে যদি 5 জন জাজেস থাকেন, তো একজনের একটা ওপিনিয়ন, তো আরেকজনের একটা, তো আরেকজনের একটা।
তো সেই অর্থে এখানে জুরি নামক যে কালেক্টিভ নাউনটা, এটাকে কিন্তু আমরা সিঙ্গেল ইউনিট হিসেবে মিন করতে পারছি না, বরং এটাকে কী করছি আমরা, বরং এর মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করছি। হ্যাঁ, ডিভিশন ক্রিয়েট মানে আমি এখানে প্রত্যেকটা যে জুরি মেম্বার্স রয়েছে সবাইকে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে মিন করছি। এটা কি করে বুঝবো? এখানে ডিভাইডেড নামক শব্দটি রয়েছে, এই ডিভাইডেড নামক শব্দটাই মিন করছে যে জুরির যে মেম্বার্সরা রয়েছে তারা সবাই ডিভাইডেড, বা সবাইকে সিঙ্গেল ইউনিট হিসেবে নেওয়া হচ্ছে না। সেই জন্য এখানে জুরিকে আমি প্লুরাল হিসেবে ইউজ করব, তাই দেখো এখানে আর ইউজ হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবার আমরা নেক্সট রুলটাতে আসব। নেক্সট রুল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাউন কেস রিলেটেড। ঠিক আছে, নাউন কেসে আমি আসছি। তার আগে আরেকবার আমি যে প্রিভিয়াস রুলসগুলো আমি বললাম, এই 6টা রুলস নাউনের ক্লাসিফিকেশনগুলোর উপর বেস করে, আমি আবারও বলবো যে এক্সামে কিন্তু এই নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, কমন কালেক্টিভ কাকে বলে না, এইগুলো কিন্তু এক্সামে কখনোই আসবে না। বাট এগুলোর উপর বেস করে যে রুলসগুলো বললাম সেগুলো কিন্তু খুব কাজে লাগবে। এগুলো এরার কারেকশনও থাকতে পারে। আবার যেটা আমি বললাম, WBCS প্রিলিমিনারিতে অনেক সময় একটা সেন্টেন্সে একটা নাউনকে দিয়ে জিজ্ঞেস করা হয় যে বলো এটা নাউনের কোন টাইপ। তো সেই টাইপটাকে ডিটারমাইন করতে হলে কিন্তু আমায় এই প্রত্যেকটা নাউনের যে এই রুলসগুলো আমি তোমাদের বললাম সেগুলো খেয়াল রাখতে হবে। আর লাস্ট যেটা বললাম নাম্বার 6, সেটা তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। অলরেডি আমি বলে ফেলেছি যে এবার WBCS এক্সামে এসেছিলো, সেন্টেন্সটা একটা ফিলার হিসাবে এসেছিল। ঠিক একই জুরিতেই সেন্টেন্সটা ছিল, বলা ছিল দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। অপশানে ছিল, অপশানে ওয়্যার ছিল, অপশানে ওয়াজ ছিল, হ্যাজ ছিল, হ্যাজ বিন ছিল। তো সেই ক্ষেত্রে আমরা জানি, আমি এইমাত্র বললাম যে এটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি, সেই জন্য ওখানে ওয়্যার ইউজ হয়েছিল। তো যাই হোক, এই পয়েন্টসগুলো কিন্তু আমরা ভালো করে দেখব, একদম বেসিক এগুলো। নেক্সট যেটায় আসবো সেটা হচ্ছে নাউন কেস। নাউন কেস অনেকেরই জানা হয়তো, আবার কেউ কেউ বাই নেম হয়তো এটাকে ঠিক আইডেন্টিফাই করতে পারছো না। তো নাউন কেসটা কি সেটা আগে আমরা জানব। নাউন কেস এখানে যেটা বলা হয়েছে দেখো, ইট ডিনোটস দ্য ভেরিয়াস রোলস অফ এ নাউন ইন এ সেন্টেন্স। একদমই তাই। এই নাউন কেসের দ্বারা আমরা কী করি, একটা সেন্টেন্সে একটা নাউনের কী কী রোল হতে পারে বা কী কী ফাংশন একটা নাউনের, সেই হিসাবে নাউন কেসটা ইউজ করি আমরা। মানে নাউন সেন্টেন্সে যেভাবে ইউজ হবে তার উপর বেস করে নাউন কেস। ক্লিয়ার? এই নাউন কেসের 4টে ভাগ আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস, একটা পজেসিভ কেস, আর একটা ভোকেটিভ কেস। তো এই প্রত্যেকটা কেসের সম্বন্ধে আমাদের একটু আইডিয়া নিয়ে নেব, এবং তারপর এই 3 নম্বর যে নাউন কেসটা রয়েছে পজেসিভ কেস, এই পজেসিভ কেসের উপর বেস করে বেশ কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলোকে আমরা আলোচনা করব এক এক করে। ঠিক আছে? তো চলো সবার প্রথমে দেখা যাক যে এই নাউন কেসগুলোর কনসেপ্টসগুলো আমাদের ক্লিয়ার আছে কিনা। তো সবার প্রথমে রয়েছে দেখো সাবজেক্টিভ কেস। বলা হয় যে একটা সেন্টেন্সে নাউন যখন সাবজেক্ট হিসেবে ইউজ হয় তখন সেই নাউনটাকে ওই সেন্টেন্সে সাবজেক্টিভ কেস বলা হয়ে থাকে। এক্সাম্পলটা লক্ষ্য করো এবারে। এই এক্সাম্পলে কী বলা হয়েছে, সামির ইজ মাই ফ্রেন্ড। তো এই যে সেন্টেন্সটা ইউজ করেছি সামির ইজ মাই ফ্রেন্ড, এখানে সামির নামক শব্দটি বা সামির নামক নাউনটি কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। তো এখানে সামিরের দ্বারা একটা সাবজেক্টকে মিন করছি, বা সামির নাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, সেই জন্য আমি এখানে সামিরকে বলতে পারি সাবজেক্টিভ কেস। ক্লিয়ার? তো এটা খুবই সিম্পল একটা পয়েন্ট। যখনই আমরা দেখব কোনো সেন্টেন্সে একটা নাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে তখন সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস। নেক্সট অবজেক্টিভ কেস। ইয়েস, অবজেক্টিভ কেসটার সম্বন্ধে একটু আইডিয়া ভালো করে রাখতে হবে। বলা হয়েছে
অবজেক্টিভ কেস আর কিছুই না, when a noun is used as an object then it is called objective case. সেন্টেন্সে যখন একটা নাউন অবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা অবজেক্টিভ কেস বলে থাকি। তো সবার প্রথমে যে প্রশ্নটা আসছে, এই যে অবজেক্ট হিসেবে কাজ করে, তো হোয়াট ইজ অবজেক্ট? আমরা প্রায় বুঝি যে সাবজেক্ট অবজেক্ট আমরা সবাই জানি, অনেক সময় কিন্তু আমরা কনফিউজড হয়ে পড়ি। তো অবজেক্ট নিয়ে যদি কনফিউশন থাকে কারোর, অবজেক্টটাকে বোঝার জন্য একটা সিম্পল প্রসেস আমরা ফলো করতে পারি। যে কোনো সেন্টেন্স নাও, সেন্টেন্সে যে ভার্ব থাকে সেই ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করো। কীরকম ব্যাপারটা আমি যদি বলি, আই রিড এ বুক। তো ভালো করে দেখো, এই সেন্টেন্সে আমার নাউন হচ্ছে, আমার ভার্ব হচ্ছে এই রিড নামক শব্দটা। এই রিড নামক শব্দটাকে একবার হোয়াট দিয়ে কোয়েশ্চেন করো অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করো, যে আনসারটা তুমি পাবে সেটাই কিন্তু তোমার অবজেক্ট। আমি যদি বলি যে হোয়াট ডু ইউ রিড বা হোয়াট ডু আই রিড, আনসার কী পাচ্ছি? এ বুক। তার মানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আনসারে আমি এ বুককে পেলাম, সেজন্য এ বুক হচ্ছে আমার অবজেক্ট। একই রকমভাবে হুম দিয়েও কোয়েশ্চেন করা যেতে পারে অবজেক্ট পাওয়ার জন্য। আমি যদি বলি আই নো হিম, আই নো হিম। তো এই আই নো হিম যখন আমি বলছি, অ্যাজ ইউজুয়াল এখানে আমার ভার্ব হচ্ছে নো। নোকেও আমি যদি হোয়াট দিয়ে বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, এই সেন্টেন্সে হোয়াট দিয়ে কোয়েশ্চেন হবে না, হুম দিয়ে কোয়েশ্চেন করা যেতে পারে। তো আমি যখন বলছি যে হুম ডু ইউ নো, আনসারে কী পাচ্ছি? আনসারে কিন্তু হিম নামক অবজেক্টটাকে পাচ্ছি আমরা। তো সেই অর্থে আমরা অবজেক্ট চেনার জন্য খুব এই সহজ পদ্ধতিটাকে ইউজ করতে পারি, যে অবজেক্ট হলো সেই নাউনটি যেটাকে আমরা সেন্টেন্সের ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে পেয়ে থাকি। অবজেক্টের কনসেপ্টটা মাথায় রেখো, কেননা যখন আমরা পরে ভার্বের ক্লাস করব বা পরে আমরা ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে অবজেক্টটা কিন্তু মাস্ট, অবজেক্টটাকে আমাদের ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তো যাই হোক, তাহলে আমি ইন শর্ট আরেকবার ব্যাপারটা আমি বলে দিই। তো অবজেক্ট বলতে আমরা তাকে মিন করি যাকে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে পাওয়া যায়, অথবা কোনো একটা সেন্টেন্স নাও, সেন্টেন্সে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করো, যদি আনসার কিছু পাও সেই আনসারটাই তোমার অবজেক্ট। ক্লিয়ার আই থিঙ্ক এটা। তো চলো এবার ফিরে আসা যাক, তাহলে এই অবজেক্টিভ কেসটা কি? সো অবজেক্ট যখন ক্লিয়ার, তো অবজেক্টিভ কেসটাও হয়তো ক্লিয়ার অলমোস্ট আমাদের কাছে। তো যখন তুমি বলছো যে আই নো সমীর, এই সেন্টেন্সে ভালো করে লক্ষ্য করো, একই রকম নো হচ্ছে তোমার ভার্ব। নো নামক ভার্বটাকে তুমি যদি হুম দিয়ে কোয়েশ্চেন করো, হুম ডু ইউ নো, আনসারে কী পাচ্ছ? আনসারে সমীর পাচ্ছ। তাহলে সমীর কিন্তু সেন্টেন্সের অবজেক্ট, এবং সমীর হচ্ছে একটা নাউন। তার মানে এই সমীর নামক নাউনটাকে আমরা একটা অবজেক্ট হিসেবে পাচ্ছি এখানে, বা সমীর নামক নাউনটা এখানে অবজেক্টের কাজ করছে, সেই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ কেস। ক্লিয়ার? তো সাবজেক্টিভ অবজেক্টিভ এই দুটোর কনসেপ্ট একটু ক্লিয়ার রেখো, এক্সামে কোয়েশ্চেন বলতে থেকে না খুব একটা আসে না, বাট এর কনসেপ্টের উপর বেস করে অনেক কিছু রয়েছে। পরে যত রকম তোমরা গ্রামাটিক্যাল জিনিস শিখবে, যেমন ভার্ব বলো কি ওদিকে ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, সেখানে এই কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে লাগে। ওকে, তো আমরা এবার নেক্সট পয়েন্টটাতে চলে আসি, সেটা হচ্ছে পজেসিভ কেস। ইয়েস, দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এর উপর বেস করে কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলোতে আমরা আসবো। তার আগে এটার কনসেপ্টও আমরা ক্লিয়ার করে নিই। না, বলা হচ্ছে পজেসিভ কেস, পজেসিভ শব্দটা আমরা খুব শুনি। দ্য ওয়ার্ড পজেসিভ কামস ফ্রম দ্য ওয়ার্ড পজেশন। পজেশন মানে অধিকার। তো পজেসিভ কেস হলো এমন কিছু জিনিস যার দ্বারা, বা এমন একটা সেন্টেন্সের অ্যাপ্লিকেশন যেখানে একটা দেখতে পাই আমরা কি, একটা নাউনের দ্বারা সেন্টেন্সের মধ্যে অবস্থিত অন্য কোনো নাউনের উপর অধিকার দেখানো হয়। তো পজেসিভ মানে অধিকার বোধ বা অধিকার দেখানো। তো ইন দ্যাট সেন্স পজেসিভ কেস মানেও কি নাউনের দ্বারা কোনো কিছুর উপর অধিকার দেখানো। যেমন ধরো এই সেন্টেন্সটা আমি যখন বলছি যে দিস ইজ রভিজ হাউস,
এই সেন্টেন্সে রবি নামক যে নাউনটা রয়েছে, ভালো করে লক্ষ্য করো, মানেটা দাঁড়াচ্ছে সেন্টেন্সে এটা রবির বাড়ি। তার মানে এই বাড়ি বা হাউসের উপর রবির একটা অধিকারকে দেখানো হচ্ছে। আর এই নাউনটা এখানে ইউজ হচ্ছে সেই অধিকারটা বোঝানোর জন্য, সেই জন্য এটাকে আমরা বলি পজেসিভ কেস। এবং দেখো, সেই পজেসিভটা বোঝানোর জন্য এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করেছি। ক্লিয়ার? তো এটা খুবই ইজি, মাথায় রেখো। এটার দ্বারা আমরা কি কোনো নাউনের উপর অধিকার দেখিয়ে থাকি। ইট ডিনোটস পজিশন অফ এ নাউন ওভার সামথিং, কোনো জিনিসের উপর নাউনের অধিকার। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ভোকেটিভ কেস। নেক্সট ওয়ান, ভোকেটিভ কেস। ভোকেটিভ কেসটা কি? বলা হয়েছে when a noun is used to address someone is called vocative case. অ্যাড্রেস মানে অনেক সময় কি হয়, কোনো একটা সাপোজ কোনো বন্ধুকে আমি ডাকছি, আমি বলতেই পারি রবি ওয়্যার আর ইউ গোয়িং, বা রবি প্লিজ কাম হেয়ার। তো এই যে রবি শব্দটা এখানে ইউজ করছি, ভালো করে লক্ষ্য করো, রবি কিন্তু সেন্টেন্সের সাবজেক্টও না, অবজেক্টও না। তাহলে রবি কী হিসাবে ইউজ হচ্ছে? বিশেষ কিছুই নয়, রবি শব্দটা জাস্ট আমি ইউজ করলাম এই আমার ফ্রেন্ড রবিকে ডাকার জন্য, বা তাকে অ্যাড্রেস করছি এই রবি নাউনটা ইউজ করে। তো সেই অর্থে এই রবি হয়ে গেল আমার ভোকেটিভ কেস। তো এই চারটে যে কেস পেলাম আমরা, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস এবং লাস্টেরটা ভোকেটিভ কেস। তো এই চারটের কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, যদি এই চারটে কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো এবার আমরা নেক্সট পয়েন্টসগুলিতে যাব। নেক্সটে কিছু ইম্পর্ট্যান্ট রুলস রয়েছে। রুলসগুলো কিসের উপর বেস করে? রুলসগুলো হচ্ছে সব এই নাউনের কেসের উপর বেস করে। তো এই নাউনের কেসগুলোকে আমরা একটা একটা করে দেখব এবার। নাউন কেসের প্রথম যে রুলটা বলা হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট, সেখানে বলা হচ্ছে while making possessive case apostrophe s is used with living beings and of is used with non-living. খুবই বেসিক পয়েন্ট, এটা আমরা প্রায় সবাই জানি যে যখন আমরা কোনো নাউনের দ্বারা কোনো কিছুর উপর একটা অধিকার বোধ দেখাতে চাই, তখন মাঝে মাঝে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি, আবার কখনো অফও ইউজ করি। কিন্তু কখন অ্যাপোস্ট্রফি এস আর কখন অফ ইউজ হবে, ভালো করে লক্ষ্য করো। প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এখানে বলা হয়েছে যে দিস ইজ রবিজ বাইক। এখানে রবি নামক যে নাউনটা ইউজ করা হচ্ছে, এই রবির দ্বারা বাইকের উপর অধিকার দেখানো হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ হল অধিকারটা দেখানোর জন্য। তার কারণ হচ্ছে রবি কিন্তু লিভিং বিং। সো whenever we are trying to make possessive case, we need to use apostrophe s with living beings. কিন্তু সেকেন্ড পয়েন্টটা দেখো, বা সেকেন্ড এক্সাম্পলটা দেখো, বলা হয়েছে দ্য লেগস অফ দ্য চেয়ার আর ব্রোকেন। এর মানেটা হচ্ছে চেয়ারের পাগুলো ভাঙা। তো এটাকে হয়তো এইভাবে বললে ভালো লাগতো যে দ্য চেয়ারস লেগস আর ব্রোকেন। না, একদমই হবে না সেটা। তার কারণটা হচ্ছে চেয়ারস লেগ আমরা কখনো বলতে পারি না, কেননা চেয়ার হচ্ছে নন লিভিং, এবং নন লিভিংয়ের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না। কি ইউজ হয়? ইউজ হয় অফ। তো সেই অর্থে এখানে আমরা অফ ইউজ করেছি। দুটোই পজিটিভ কেস, এটাও পজিটিভ কেসের সেন্টেন্স, এটাও পজিটিভ কেসের সেন্টেন্স, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স, প্রথমটাতে আমরা লিভিং বিইংয়ের ইউজ করেছি তাই অ্যাপোস্ট্রফি এস, পরেরটায় নন লিভিং ইউজ হয়েছে তাই এখানে আমরা অফ ইউজ করলাম। ক্লিয়ার সবার? নাও এটা যদি ক্লিয়ার থাকে, আমরা পয়েন্ট নাম্বার 2-তে আসবো। পয়েন্ট নাম্বার 2-তে কি বলা হয়েছে? When two persons have possession over a single thing, then apostrophe s is used with the second person. Yes, খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা। বলা হয়েছে যখন আমরা দেখি যে একটা জিনিস রয়েছে এবং সেই জিনিসটার উপর দুজনের অধিকার রয়েছে, তো এটা হতেই পারে একটা সিঙ্গেল জিনিসের উপর দুজনের অধিকার। তো এবার প্রশ্ন আসছে, তো যখন আমি দুজনেরই অধিকার মিন করছি, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় ইউজ হবে? দুজনের সাথে ইউজ হবে, না একজনের সাথেও ইউজ হবে, কিংবা একজনের সাথে যদি ইউজ হয় প্রথমজন, না পরের জনের সাথে ইউজ হবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে।
এক্সাম্পলটা লক্ষ্য করো ভালো করে, বলা হয়েছে দিস ইজ রবি অ্যান্ড রাহুলস হাউস। তো এখানে এই হাউস নামক যে বস্তুটি রয়েছে এর উপর রাহুলেরও অধিকার রয়েছে, এর উপর রবিরও অধিকার রয়েছে। তার মানে দুজনেরই অধিকার রয়েছে এই বাড়িটির ওপর। তো সেই অর্থে দুটোরই পজিটিভ কেস আমাদের তৈরি করতে হবে। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে এই অ্যাপোস্ট্রফি এসটা কোথায় ইউজ করব। তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো আমরা, যখন একটি জিনিসের উপর দুটি ব্যক্তির অধিকার দেখাচ্ছি আমরা, সবসময় সেকেন্ড যে ব্যক্তিটি থাকবে তার সাথেই অ্যাপোস্ট্রফি এসটা ইউজ হবে। ক্লিয়ার? এটা খেয়াল রেখো। এটা বিসিএস প্রিলি বা পিএসসির এরকম কোনো এক্সামেগুলোতে এসে থাকে এরার কারেকশন হিসেবে। ওকে, সো এই রুলটা যদি ক্লিয়ার হয় তো আমরা চলো নেক্সট পয়েন্টটাতে আসি। পয়েন্ট নাম্বার 3। 3 নম্বর পয়েন্টটাতে, এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে যে nouns ending with apostrophe s, es should take only apostrophe and not apostrophe s। বলা হচ্ছে যে সকল নাউনগুলোর সাথে আমরা আমরা দেখি যে এস রয়েছে বা ইএস রয়েছে শেষে, সেই নাউনগুলোর যদি আমরা পজিটিভ কেস তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আর অ্যাপোস্ট্রফি এস বসে না, শুধু অ্যাপোস্ট্রফি বসে। কীরকম ব্যাপারটা? যেমন এক্সাম্পলটা লক্ষ্য করো, বলা হয়েছে টিচার্স ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো ভালো করে লক্ষ্য করো, এখানে টিচার্স ডে ইউজ করা হয়েছে, তার মানে টিচার্স ডে মানে এখানেও একটা পজিটিভ কেস কিন্তু আমরা ইউজ করেছি, শিক্ষক দিবস। তোমার প্রশ্ন হচ্ছে শিক্ষক দিবস, এটা অনেকেই ভুল করে থাকে। বেশ কিছু গ্রিটিং কার্ড বা মেসেজ যখন পাই আমরা তখন দেখি অনেক ক্ষেত্রেই অনেকেই ভুল লিখে থাকে। স্পেলিংটা এইভাবে লেখে TEACHER অ্যাপোস্ট্রফি এস, টিচার্স ডে। কিন্তু না, সেটা একদমই ভুল। সেটা যদি করা হয় তাহলে মানেটা দাঁড়াবে একজন টিচারের দিন। না, একজন টিচারের দিন নয়, সেদিনকে আমরা পৃথিবীর সমস্ত টিচারদের বা সমস্ত শিক্ষকদেরই আমরা সম্মান জানিয়ে থাকি। তো সেই অর্থে আমরা কি করব, আমরা অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করব না, কিন্তু আমরা কি করব, আমরা সেই টিচার শব্দটার প্লুরাল করব আগে। আমরা যদি টিচারের প্লুরাল করি তাহলে কি দাঁড়াচ্ছে প্লুরালে? টিচার্স। তো যেই টিচার্স করলাম এস চলে এলো, আর যেহেতু এস চলে এলো আমি আর অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো না। আমাকে কি ইউজ করতে হবে? আমাকে শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। তো সেই জন্য টিচার্স ডে, TEACHER is apostrophe. Same thing happens with parents day, মাদার্স ডে, ফাদার্স ডে। ঠিক আছে? কেননা এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই এস রয়েছে, সেই জন্য শুধু অ্যাপোস্ট্রফি। ক্লিয়ার আই থিঙ্ক? নেক্সট পয়েন্টটায় বলা হচ্ছে when a single person has two identities then apostrophe s is used with the last identity। বলা হচ্ছে যখন আমরা দেখব যে কোনো একজন ব্যক্তির দুটো পরিচয় বা আইডেন্টিটিস রয়েছে সেন্টেন্সে, তখন যদি সেই ব্যক্তির অন্য কোনো জিনিসের উপর অধিকার দেখানো হয় আমরা সব সময় তার সেকেন্ড পরিচয় বা সেকেন্ড আইডেন্টিটিসের সাথে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করব। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু ভালো করে বুঝবে। এক্সাম্পলটা আমি বুঝিয়ে আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করছি। এক্সাম্পলটা দেখো, মিস্টার শর্মা কমা দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাবস হাউস ইজ বিউটিফুল। এখানে এই হাউসের ওপর অধিকারটা দেখানো হচ্ছে, কিন্তু এখানে আবার কি হয়েছে, এখানে মিস্টার শর্মার সাথে অ্যাপোস্ট্রফি এস বসেনি, মিস্টার শর্মারই বাড়ি এটা, কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা বসলো ক্লাবের সাথে। কিন্তু কেন এমনটা হচ্ছে ভালো করে দেখো। এই সেন্টেন্সটা যদি লক্ষ্য করো, এই সেন্টেন্সে একজন ব্যক্তি রয়েছে মিস্টার শর্মা, এবং এই সেন্টেন্সে এই ব্যক্তির দুটো পরিচয়ের কথা বলা হচ্ছে। গেস করতে পারছো পরিচয় দুটো কী কী? ভালো করে লক্ষ্য করো, এই দুটো পরিচয়ের মধ্যে প্রথম পরিচয় হচ্ছে সেই ব্যক্তির নাম,
যে কোনো ব্যক্তির নাম একটি পরিচয়, আমাদের নাম আমাদের একটা পরিচয়। তো সেই অর্থে এই মিস্টার শর্মা হচ্ছে ওই ব্যক্তির নাম, মানে সেন্টেন্স অনুযায়ী এটা আমার প্রথম আইডেন্টিটিস, মানে ওই ব্যক্তির প্রথম আইডেন্টিটি। এই ব্যক্তির সেকেন্ড আইডেন্টিটি হচ্ছে ওনার ডেজিগনেশন, উনি কি বলা হচ্ছে প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট উনি, এটা ওনার সেকেন্ড আইডেন্টিটি। তো সেই অর্থে আমরা এই ব্যক্তিটির যখন এরকম সেন্টেন্সে পজিটিভ কেস ইউজ করব, আমি কিন্তু আর মিস্টার শর্মার সাথে পজিটিভ কেসটা ইউজ করব না, কার সাথে ইউজ করব, সেকেন্ড আইডেন্টিটিটার সাথে। এই সেন্টেন্স অনুযায়ী সেকেন্ড আইডেন্টিটি হলো দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, সেই জন্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাবের সাথেই অ্যাপোস্ট্রফি এসটা ইউজ হলো। ক্লিয়ার হয়েছে? এই সেন্টেন্সটাকে এইভাবেও বলা যায় অনেক সময় আবার, দ্য, ভালো করে শুনবে সেন্টেন্সটা, দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, কমা মিস্টার শর্মাজ হাউস ইজ বিউটিফুল। হ্যাঁ, এই সেন্টেন্সটাও সঠিক। এই সেন্টেন্সটাও আমি ওই সেকেন্ড আইডেন্টিটির সাথেই অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করলাম। শুধু কী করেছি, আমি মিস্টার শর্মাকে পরে নিয়ে গিয়েছি এবং প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাবকে আগে নিয়ে এসেছি। তো এই ক্ষেত্রেও দুটো আইডেন্টিটিসকে আমি জাস্ট শাফল করেছি, পরেরটা আগে এসছে, আগেরটা পরে গিয়েছে। তো অ্যাজ ইউজুয়াল এখানেও সেকেন্ডের সাথেই অ্যাপোস্ট্রফি এসটা বসলো, কারণ আমি বললাম দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব, কমা মিস্টার শর্মাজ হাউস ইজ বিউটিফুল। তো সেক্ষেত্রে মিস্টার শর্মা নামক আইডেন্টিটিটা শেষে চলে এলো, তাই ওই শেষেরটার সাথে অ্যাপোস্ট্রফি এসটা আমি ইউজ করলাম। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? ওকে। সো এই যে কয়েকটা আমরা রুলস দেখলাম নাউনের সম্বন্ধে, এই নাউনের উপর বেস করে আরও বেশ কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলোতে আমরা আসব ধীরে ধীরে নেক্সট ক্লাসেই। তো আমি আবারও বলছি, এই রুলসগুলোকে যখন আমরা ফলো করব, আমরা রুলস কিন্তু মুখস্থ করব না কখনো, বরং আমরা কি করব, এই রুলসগুলোর কনসেপ্টগুলোকে একদম ক্লিয়ার রাখব। সেক্ষেত্রে জাস্ট এ মিনিট, ইয়েস, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই প্রত্যেকটা রুলসকে আমরা নেব, নিয়ে তার এক্সাম্পলসগুলোকে ভালো করে ফলো করব, তারপর এর উপর বেস করে বেশ কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলোকে আমরা করব ধীরে ধীরে। নাও এই এক্সারসাইজের উপরেও আরও ক্লাস থাকবে। তো এই নাউন কেসের সম্বন্ধে যেটা আমি বললাম, যে পার্টিকুলারলি দেখো এই যে চারটে আমি রুলস বললাম, এই চারটে রুলসই হচ্ছে পজেসিভ কেসের উপর বেস করে। নাও এই চারটে রুলস ছাড়াও দু একটা জিনিস আমরা পাই এই নাউন কেসের সম্বন্ধে, সেগুলো আমি একটি ভার্বালি বলে দিচ্ছি। এই যে আমি সেকেন্ড রুলটা বললাম, সেকেন্ড নয় সরি, কোনটা, হ্যাঁ সেকেন্ড রুলটা, ফার্স্ট রুলটাই যেটা আমি বললাম যে লিভিং বিং হলে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, আর নন লিভিং হলে আমরা অফ ইউজ করব। এই রুলটা ঠিক আছে, কিন্তু 4 নম্বর যে রুলটা ইউজ করেছি আমরা, সেক্ষেত্রে কিন্তু এটার একটা এক্সেপশন। এখানে শুধুমাত্র লিভিং বিইংয়ের সাথেই অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়নি, নন লিভিংয়ের সাথেও আমাকে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করতে হলো। কেননা আমি একটু আগেই বললাম, সেন্টেন্সের কনস্ট্রাকশনটার উপর বেস করে। কনস্ট্রাকশনটার মধ্যে কী রয়েছে, কনস্ট্রাকশনটার মধ্যে দুটো আইডেন্টিটিস রয়েছে, তাই সেকেন্ডটা পড়ে গেল, এই একটা এক্সেপশন হয়। আরেকটা এই রুলটার এক্সেপশন হিসেবে আমরা দেখতে পাই, খুব কমন একটা ফ্রেজ রয়েছে, আমরা খুব ইউজ করি, যেমন যখন বলা হচ্ছে যে হিজ হাউস ইজ অ্যাট আ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস। তো এখানে স্টোনস থ্রো, স্টোনের সাথে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করা হচ্ছে। অ্যান্ড আমরা সবাই জানি স্টোন তো নন লিভিং, তাই না? নন লিভিংয়ের সাথে তো অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমি কিন্তু সেন্টেন্সটাকে ভুল বলতে পারি না। কেননা তোমরা সবাই একটু চেষ্টা করে দেখো, এই স্টোনকে কিন্তু অফ দিয়ে ইউজ করা যায় না এই সেন্টেন্সে। এর বাংলা মানেটা দাঁড়ায়, তার বাড়ি আমার বাড়ি থেকে একটি ঢিল ছোড়া দূরত্বে অবস্থান করে। তো সেই অর্থে এই ঢিল ছোড়া দূরত্ব মিন করতে গেলে স্টোনের সাথে অ্যাপোস্ট্রফি এসটা আমাকে ইউজ করতেই হবে। ঠিক আছে? তো পজিটিভ কেস সম্বন্ধে এই রুলসগুলো খেয়াল রেখো।
নাউনের আরেকটা জিনিস রয়েছে যেটা নিয়ে আরও আলোচনা হবে। দেখো, আমরা প্রায় দেখি নাউনের নাম্বার বলে একটা জিনিস রয়েছে। নাউনের নাম্বার মানে ওই যে সিঙ্গুলার প্লুরাল এইভাবে, বা কাউন্টেবল আনকাউন্টেবল এইভাবে। তো এই কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে একটা স্পেশাল এক্সেপশন লক্ষ্য করি আমরা। দেখো, যেগুলো কাউন্টেবল ঠিক আছে, সেগুলো সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, বাট বেশ কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে, সেগুলোর কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল ওইভাবে আমরা মিন করি না। আনকাউন্টেবলকে সবসময় আমরা সিঙ্গুলার হিসেবেই ধরে থাকি। তো যেমন ধরো ওয়াটার, ওয়াটার কি কখনো প্লুরাল হতে পারে? আমি কি বলতে পারি যে ওয়াটার্স আর কালারলেস? না, একদমই কিন্তু ভুল হয়ে যাবে সেন্টেন্সটা। তো সেক্ষেত্রে ওয়াটার্স আর কালারলেস একদমই বলবো না, ওয়াটার ইজ কালারলেস। কেননা উই অল নো ওয়াটার ইজ আনকাউন্টেবল। যেহেতু ওয়াটার আনকাউন্টেবল, তাই ওয়াটারের সাথে আমরা ইজ ইউজ করছি, ওয়াটার্সও কখনো হবে না। কিন্তু এটা হয়তো অনেকেই জানো বা শুনেছ, ওয়াটার্স বলেও কিন্তু একটা শব্দ হয়। হ্যাঁ, এই ওয়াটার শব্দটা যখন আমি ইউজ করছি, তখন কিন্তু আমি ওটাকে আর প্লুরাল হিসেবে ইউজ করছি না। ওয়াটার্স কিন্তু একটা নতুন নাউনকে তৈরি করে দিল। সেই নাউনটা কি? সেই নাউনটা হচ্ছে ওয়াটার্স, মানে ওয়াটার বডি বা ওশান। ঠিক আছে? তো ঠিক একই রকমভাবে দেখো, স্যান্ড, এসএনডি, স্যান্ড শব্দটার মানে হচ্ছে বালি, এবং আমরা সবাই জানি স্যান্ড আনকাউন্টেবল, বালি গোনা যায় না, তাই আমরা স্যান্ডস বলি না নর্মালি। কিন্তু মাঝে মধ্যে স্যান্ডস শব্দটা ইউজ করা হয়, SANDS, স্যান্ডস। স্যান্ডস মানে কি অনেকগুলো বালি? একদম না। স্যান্ডস মানে কিন্তু আমরা ডেজার্ট বা মরুভূমিকে মিন করে থাকি। তো এইভাবে ভালো করে লক্ষ্য করো, এই যে আমি নাউন্সগুলো বলছি, যেমন দুটো বললাম মাত্র আমি, একটা বললাম ওয়াটার, একটা বললাম স্যান্ড, এগুলোর সাথে আমরা এস ইউজ করছি, কিন্তু এস ইউজ করার পর এগুলো কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে না, বরং একটা নতুন নাউন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমি যখন বলছি, তোমরা শুনে থাকবে এই ওয়ার্ডটা কোয়ার্টার, খুব ইউজ করি। তো এই কোয়ার্টার মানে আমরা প্রত্যেকেই জানি, কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে হচ্ছে 1/4 কোয়ার্টার, তাই তো? কিন্তু এই কোয়ার্টারের সাথেও আমরা অনেক সময় এস ইউজ করি, প্লুরাল হিসেবে দেখি আমরা। আমরা কখন সেটা করি? যখন আমি বলছি ওয়াটার্স, সরি কোয়ার্টার্স। তো কোয়ার্টার্স মানে হচ্ছে থাকার জায়গা বা বাসস্থান। আমরা বলি না যে গভর্নমেন্ট কোয়ার্টার্স। অনেকে ভুল করে বলে থাকে যে আমি কোয়ার্টারে থাকি। না, একদম ভুল সেটা। কোয়ার্টারে কেউ আমরা থাকি না, আমরা কোয়ার্টার্স এ থাকি। কেননা কোয়ার্টার মানে হচ্ছে 1/4, আর যদি থাকার জায়গাকেই মিন করতে হয় তাহলে সেটা হবে কোয়ার্টার্স। ঠিক একই রকমভাবে এয়ার, AIR, এয়ার নামক একটা শব্দ রয়েছে। এয়ার, এই যে নাউনটা এয়ার, এয়ার মানে আমরা সবাই জানি বাতাস, মিক্সচার অফ গ্যাসেস। নাও এই এয়ারের সাথেও কিন্তু এস যোগ হয়, আমরা কিন্তু এয়ার্স নামক শব্দটাও ইউজ করতে পারি। নাও এয়ারের সাথে যেই এস ইউজ হচ্ছে, এটা যেই এয়ার্স হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ওটা প্লুরাল হলো না, অনেকগুলো বাতাস তা কখনো হয় না। এখানে এয়ার্সের আলাদা একটা মানে রয়েছে। এয়ার্স মানে হচ্ছে প্রাউড বিহেভিয়ার। তো যখন তুমি বলছো যে হিজ এয়ার্স আর কোয়াইট আনবেয়ারেবল, সেক্ষেত্রে এয়ার্স কিন্তু এখানে মিন করছে প্রাউড বিহেভিয়ার বা প্রাউড অ্যাটিটিউড। ঠিক একই রকমভাবে আমরা যখন বলি কালার, COLOUR, কালার, কালার মানে আমরা সবাই জানি রং বা হিউ ইন ইংলিশ। বাট যেই তুমি বলছো কালার থেকে কালার্স, তো কালার্স মানে কিন্তু সেটার রং থাকলো না, কালার্স মানে হয়ে গেল ফ্ল্যাগ বা পতাকা। এরকম আরও বেশ কিছু নাউন্স রয়েছে, যেই নাউনগুলো, যেমন আরেকটা আমি বলছি, যেমন অ্যাডভাইস। অ্যাডভাইস মানে আমরা সবাই জানি কি, অ্যাডভাইস মানে উপদেশ। উপদেশ সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, অ্যাডভাইসেস কখনো বলি না। তুমি যদি বলো ইয়েস্টারডে মাই ফাদার গেভ মি মেনি অ্যাডভাইসেস, না, একদম ভুল। সঠিক সেন্টেন্সটা হবে ইয়েস্টারডে মাই ফাদার গেভ মি মেনি পিসেস অফ অ্যাডভাইস। কেননা অ্যাডভাইসেস আমরা করতে পারবো না। কিন্তু এমন একটা ক্ষেত্র রয়েছে যখন আমরা দেখতে পাই যে অ্যাডভাইসের সাথেও এস ইউজ হয়। কখন এস ইউজ হয়? যখন আমরা মিন করি
সেট অফ ইনস্ট্রাকশন, অ্যাডভাইসেস। তো সেই ক্ষেত্রে অ্যাডভাইসেস মানে কিন্তু আর উপদেশ রইল না, অ্যাডভাইসেস মানে হয়ে গেল সেট অফ ইনস্ট্রাকশনস। তো আমি যখন বলছি যে অ্যাডভাইসেস গিভেন টু কমপ্লিট দ্য টাস্ক, তো সেক্ষেত্রে অ্যাডভাইসেস মানে উপদেশ বলবো না, সেট অফ ইনস্ট্রাকশনস। সেক্ষেত্রে আমরা অ্যাডভাইসেসকে এজ বা প্লুরাল হিসেবে ইউজ করতে পারি। তো যাই হোক, এইভাবে এইরকম নাউন নিয়ে আমরা অনেক আলোচনা করব। বেসিক্যালি নাউনের ম্যাক্সিমামটাই হচ্ছে ভোক্যাব রিলেটেড এবং সেই নাউনগুলোকে চেনা বা তাদের অ্যাপ্লিকেশনগুলোকে জানা। নাও আমাদের এই কম্পিটিটিভ এক্সামের মধ্যেই একটা ভোক্যাব পার্ট রয়েছে, সেই পার্ট নিয়েও আমি ক্লাস করব আমরা। তো এই ভোক্যাব পার্টটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে আমাদের দেখতে হবে, কেননা ভোক্যাবুলারি ক্যান নেভার বি টট। ভোক্যাবুলারি কখনো কাউকে শিখিয়ে দেওয়া যায় না, বুঝিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, কিছু সাজেস্ট করে দেওয়া যায় যে এত ওয়ার্ড মুখস্থ করো, কিন্তু কোনগুলো এক্সামে আসবে বা কোথা থেকে আসবে বলা মুশকিল। সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। যদিও ভালোভাবে প্র্যাকটিস করলে বা ক্লাস ঠিকঠাক করে করলে বেশ কিছু ওয়ার্ডসই কমন পেয়ে যাওয়া যায়, বাট তবু আমাদের রেডি থাকতে হবে যে আনকমন ওয়ার্ডসও ডিল করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ভোকাবুলারিকে স্ট্রং করতে হবে। ভোকাবুলারি স্ট্রং করার জন্য যেটা আমি সাজেস্ট করব, সবথেকে রিলায়েবল সোর্স হচ্ছে ইংলিশ নিউজ পেপার। ইংলিশ নিউজ পেপার ভালো করে পড়তে হবে আমাদের। আমরা যত ইংরেজি পড়বো, যত ইংরেজি শুনবো, যত ইংরেজি লিখবো, তত আমাদের ইংরেজির ক্ষমতা বাড়বে এবং স্টক অফ ওয়ার্ডও আমাদের বাড়বে। দেখো, একটা নিউজ পেপার যখন আমরা পড়ি, আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেরই যে মানে বুঝতে পারি সবসময় তা নয়। মাঝে মাঝে কী হয়, কিছু ওয়ার্ডের মানে বুঝতে পারি না। তো যখনই কোনো ওয়ার্ডের মানে আমরা বুঝতে পারবো না, সেই ওয়ার্ডটাকে আমরা ডিকশনারি কনসাল্ট করে তার মিনিংটা আমরা নেব। তো এইভাবে আমরা ওয়ার্ডস কালেক্ট করে করে আমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়াতে পারি। তো নাউনে এরকম বেশ কিছু জিনিস রয়েছে, হোমোফোনস বা ওদিকে অ্যান্টোনিম, সিনোনিম বা টিপিক্যাল নাউনের বেশ কিছু ওয়ার্ডস রয়েছে। এগুলো মুখস্থ করতে পার। স্পেশালি যদি তোমরা WBCS নিয়ে পড়তে চাও বা WBCS এক্সাম দিতে চাও, সেক্ষেত্রে প্রিলিতে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি এক্সক্লুসিভলি ওই BCSই আসে। যেমন ধরো ফরেন ওয়ার্ডস, যেমন ধরো প্লেস অফ হ্যাবিটেট, এরকম কিছু ওয়ার্ডস, এই জিনিসগুলো বা তোমার অ্যাডজেক্টিভ ফর্মস, এগুলো আমাদের মুখস্থ করতে হবে WBCS-এর জন্য। তো এগুলোরও ক্লাস আমি দেবো, ক্লাসে ম্যাটেরিয়ালও আমরা পাবো ধীরে ধীরে। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা করব এবং এর সাথে ভোকাবুলারিটাকে কিন্তু স্ট্রং করতেই হবে। ভোকাবুলারির জন্য মার্কেটে হাজার একটা বই রয়েছে, ইন্টারনেটের হেল্প নেওয়া যেতে পারে। এছাড়াও আরও ভালো বই, ধরো ভোকাবুলারির উপর আর এস আগরওয়ালের প্র্যাকটিস সেট থেকেও তোমরা ভোকাবুলারি দেখতে পারো, অথবা SP বক্সি বা আরিহান পাবলিকেশনের ভোকাবুলারির বই রয়েছে। 3টে পার্টে বইটা আসে, একটা হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, একটা অ্যান্টোনিম সিনোনিম, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চাইলে সেই বইটাও তোমরা নিতে পারো, সেখান থেকে মুখস্থ করা শুরু করো এবং তার সাথে সাথে এই আমাদের ক্লাসগুলো যখন হবে, ক্লাসেও আমরা ভোকাব নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাক। যদি আমার ক্লাসটা সবার পছন্দ হয়ে থাকে তো আমাকে ফলো করো আমার ক্লাস, এবং কামিং মান্থে আমি লাইভ স্ট্রিমিং বা লাইভ যে ক্লাসগুলো, স্পেশাল ক্লাস, তাতেও আমি আসছি। তো সেক্ষেত্রে আমার ক্লাসের রেফারেল কোড বা ইউজার কোড, যার মাধ্যমে তোমরা আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করতে পারো, সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা স্লাইডের নিচেই লেখা রয়েছে, আমি একবার বলে দিচ্ছি। ইউজার কোড হচ্ছে সুপ্রিয় সরকার, SUPRIYA সরকার 43, ঠিক আছে? সো এই রেফারেল কোড বা ইউজার কোডের মাধ্যমে আমার ক্লাসকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? আমাদের লাইভ ক্লাসের সুবিধাটা হচ্ছে, সেখানে আমাদের ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের অনলাইন ডাউটসগুলো নিয়ে আমি ডিল করতে পারবো। তো সেক্ষেত্রে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবে আমার মনে হয়, এবং তার দ্বারা তোমরা অনেকটাই বেনিফিটেড হবে। তার সাথে সাথে আনএকাডেমি
যে ক্লাসগুলো চলবে ইউটিউব হোক বা লাইভ ক্লাস হোক বা আনএকাডেমি লার্নার্স অ্যাপে সেখান থেকে ক্লাস সাবস্ক্রাইব করো এবং তার দ্বারা আমরা আমাদের ক্লাসকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ইন ফিউচার বিভিন্ন রকম ইম্পর্ট্যান্ট পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। থ্যাংক ইউ।